তৃণমূলের পতাকার মধ্যে না অনেক কংগ্রেস কর্মীর খুনের দাগ আছে, রক্তের দাগ আছে। বলে এই রাজ্যে কংগ্রেস কর্মী, আপনি যদি বলেন কংগ্রেস কর্মীদের সাথে তৃণমূলের সম্পর্ক, আমি এটা বলতে পারি, আমার যেটা মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে ধর্ষণকারী আর ধর্ষিতা যেমন এক পথে চলে না, খুনি এবং খুন হয়ে যাওয়া মানুষের পরিবারও এক পথে চলতে পারে না। ফলে এই রাজ্যে অত্যাচারী এবং অত্যাচারিত, তৃণমূল অত্যাচার করেছে এবং আমরা অত্যাচারিত, বলে আমরা যে এক পথে চলবো না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। তৃণমূল কংগ্রেসের ব্যাপারে কথা বলতে গেলে আমাদের আজকাল ভয় লাগে, কিন্তু কী বলবো তৃণমূল কংগ্রেসের ব্যাপারে, এই চুরির বিশ্ববিদ্যালয়। কিন্তু লড়াই সংগ্রামে আপনি সারা ভারতবর্ষে বিজেপির অল্টারনেটিভ কংগ্রেস, সো এটা আপনি মানুন আর না মানুন, তাই আজকে তারা অনুভব করছেন কংগ্রেসে বিলীন হতে চাইছেন। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়। দাদা, হাউতে আপনাকে স্বাগত। প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করব, ইতিমধ্যে একটা জল্পনা চলছে এই রাজ্য রাজনীতিতে, যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তারা একে মিশে যেতে পারে, জোট হতে পারে। যদিও জয়রাম রমেশ তিনি টুইট করেছেন, কিন্তু তারপরেও জল্পনা তো কোথাও গিয়ে চলছে। কি বলবেন, সত্যি কি এরকমটা হতে চলেছে? দেখুন, আমি আমার দলের সর্বভারতীয় নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছে, আর সেটাতে তার উপরে আর কথা বলার কোনো জল্পনা, মিডিয়ার অনেক হাইপ হচ্ছে, জল্পনা থাকার কোনো জায়গা নেই। তার কারণ তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের যে সংযুক্তিকরণ সেটা হচ্ছে না, এটা খুব পরিষ্কার। দেখুন, রাজনীতিতে ভবিষ্যৎ বলে কিছু হয় না, কী হবে আমি বলতে পারবো না, আমার জানা নেই। কিন্তু এই যে যদি তৃণমূল কংগ্রেসের সাথে জোট নাও হয়, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যদি কংগ্রেসে যোগদান করতে চায়, তাদেরকে কি নিয়ে নেওয়া হতে পারে, কি মনে হয়? দেখুন, হতে পারের ওপর দিয়ে তো রাজনীতি হয় না, আর সেরকম বিষয় নয়। সর্বভারতীয় কংগ্রেস কোনো কাজ করে বা যে কোনো সিদ্ধান্ত নেন, সেটা বাংলার নেতৃত্বের সাথে আলোচনা করেই করেন। কারণ বাংলার কংগ্রেস কর্মীরা ঠিক করেন যে জোট হবে কি হবে না, বা কোনো দল সংযুক্তিকরণ করবে কি করবে না, বা কেউ দলে সম্পৃক্তকরণ হবে কি হবে না, বা কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না, এটা সর্বভারতীয় কংগ্রেস সিদ্ধান্ত নেন বাংলার কংগ্রেসের সিদ্ধান্তের উপর ভিত্তি করে। এখন আমি আপনাকে এটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গে গত 15 বছর নয়, গত 28 বছরে তৃণমূল কংগ্রেসের, আপনি এখন যে তৃণমূল কংগ্রেসটার কথা বলছেন, আমি জানি না আপনি কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছেন। এখন তৃণমূল কংগ্রেস তো একই অঙ্গে এখন অনেক রূপ, কেউ কালীঘাটের তৃণমূল, কেউ ক্যামাক স্ট্রিটের তৃণমূল, কেউ আবার দিল্লির তৃণমূল, কেউ এনডিএ তৃণমূল। আমরা তো বুঝি না যে কোনটা কোন তৃণমূল, আপনারা বোঝেন কি না জানি না। এখন তৃণমূলের অবস্থানটা হচ্ছে অনেকটা ওই যেখানে যেমন সেখানে তেমনের মতো আর কি। কেউ এনডিএর দিকে, কেউ নিউট্রাল, কেউ জেলে, কেউ বেলে, কেউ সিবিআই ইডি এলো বলে, এরকম ব্যাপার। তাহলে আপনি কোন তৃণমূলের কথা বলছেন আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি যে 4 তারিখের আগে পর্যন্ত যে তৃণমূল কংগ্রেসটাকে আমরা দেখেছি, সেই তৃণমূল কংগ্রেস হচ্ছে পশ্চিমবাংলার এমন একটা সরকারি দল ছিলেন যারা এই 11 কোটি মানুষের ওপর নির্যাতন অত্যাচার নামিয়ে এনেছিল। গণতন্ত্র হত্যা, খুন, লুটপাট, আরজিকর, চাকরি চুরি, যত রকম দুর্নীতি হতে পারে, তো দুর্নীতির প্যান্ডোরা বক্স নিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই রাজ্যে গত 28 বছর ধরে তৃণমূল কংগ্রেসের দ্বারা অত্যাচারিত হয়েছে কংগ্রেস কর্মীরা, কংগ্রেস কর্মী, কংগ্রেস দল। 2011 সালের পরে আমাদের সঙ্গে কিছুদিনের জোট ছিল 16 মাস। 2011 সালের পরে এই রাজ্যে কংগ্রেসকে খতম করার যে দায়িত্ব নিয়েছিলেন, তার নাম মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এই তৃণমূলের পতাকার মধ্যে না অনেক কংগ্রেস কর্মীর খুনের দাগ আছে, রক্তের দাগ আছে। বলে এই রাজ্যে কংগ্রেস কর্মী, আপনি যদি বলেন কংগ্রেস কর্মীদের সাথে তৃণমূলের সম্পর্ক,
আমি এটা বলতে পারি, আমার যেটা মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে ধর্ষণকারী আর ধর্ষিতা যেমন এক পথে চলে না, খুনি এবং খুন হয়ে যাওয়া মানুষের পরিবারও এক পথে চলতে পারে না। ফলে এই রাজ্যে অত্যাচারী এবং অত্যাচারিত, তৃণমূল অত্যাচার করেছে এবং আমরা অত্যাচারিত, বলে আমরা যে এক পথে চলবো না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু সেই বৈঠকে যখন সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেন, তখন কি আপনাদের যে কাউন্সিলর তপন কান্দু থেকে শুরু করে আরও অনেক প্রচুর সাধারণ কর্মী তারা খুন হয়েছে, তাদের মূল অভিযুক্ত ছিল তৃণমূল কংগ্রেস, যখন এই ছবি আমরা দেখছি যে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আলিঙ্গন করছেন, তখন ওই কর্মীদের ওপর কি বিশ্বাসঘাতকতা করা হয় না? দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোট ছিল, আছে, আগামী দিনে থাকবে, বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রামে থাকবে। আপনি যদি বলেন ফটো অপটিক্সের ব্যাপারে, একটা তো হয়, দুঃখ হয়, কিন্তু প্রাসপেক্টিভ আমরা হচ্ছি সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল মনে করে যে বিচ্ছেদ, বিভেদ, ধর্মীয় মেরুকরণ মানুষের প্রতি হিংসার মাধ্যমে নয়। আমরা সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল ভালোবাসা, ক্ষমা মধ্য দিয়ে চলে। সোনিয়া গান্ধী আমাদের অনেক বড় নেত্রী, তিনি তার স্বামীর হত্যাকারীদেরও মাফ করেছিলেন, মানে ক্ষমা ভিক্ষা করেছিলেন। তো আমি সে বিষয়ে যাচ্ছি না। ভদ্রতা, বিশেষ ক্লিয়ার কেট, মানে আমরা আমাদের বাড়িতে কেউ আসলে আমরা যেমন তাদের অতিথি আপ্যায়ন করি, আমরা আমাদের বাড়িতে আসলে যেমন মানুষকে, আমরা যেই আসুক তাকে যেমন আমরা অতিথি আপ্যায়ন করি, তো আমরা শরিক দল, বড় দল, মানে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস বড় দল, সেখানে কোনো দলের প্রতি আমরা সেরকম ধরনের মনোভাব প্রদর্শন করি না। কিন্তু তার মানে এই নয়, এটা ভাবার কোনো কারণ নেই যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে আমরা কোনো অংশে এই রাজ্যে 1 ইঞ্চি জমি ছেড়ে দেব, এটা ভাবার কোনো কারণ নেই। নাও ইট ইজ দ্য কল অফ তৃণমূল কংগ্রেস হোয়াট দে উইল ডু। দিল্লিতে তারা কি করবেন, কারণ আমরা এটা জানি যে দিল্লিতে তৃণমূল কংগ্রেস বিজেপির অক্সিজেন দাতা ছিল। যতবার বিজেপি বিপদে পড়েছে গত 12 বছরে, ততবার এই তৃণমূল কংগ্রেস তাদেরকে সাপোর্ট করেছে, ট্যাসিড অ্যালায়েন্স করেছে, পার্লামেন্টে বিল পাস করতে সাহায্য করেছে। কংগ্রেসের রাজ্যে রাজ্যে দায়িত্ব নিয়ে, বিজেপির সুপারি নিয়ে কংগ্রেসকে খতম করেছেন। সেটা মণিপুর হোক, মিজোরাম হোক, গোয়া হোক, ত্রিপুরা হোক, বিভিন্ন জায়গায়। সো এই আরএসএস পরিচালিত তৃণমূল কংগ্রেসকে আমরা চিনি, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব চেনে না, এটা আপনারা ভাববেন কি করে? তারা আরও ভালো চেনে। ফলে এটা ভাববার কোনো কারণ নেই যে তৃণমূল কংগ্রেসকে এ রাজ্যের কংগ্রেস কর্মীরা লড়াই সংগ্রামে তাদের কোনো 1 ইঞ্চিও রাজনৈতিক জমি ছেড়ে দেবে। কিন্তু এই তৃণমূল যে একসময় কংগ্রেস ভাঙিয়ে তৈরি হয়েছিল, আজকে তারা যখন পুরোপুরি ভেঙে যাচ্ছে, তখন কংগ্রেসের হাত ধরতে চাইছে কেন? আপনারা তো দীর্ঘদিন রাজনীতি করেছেন, কি মনে হয়? সার্ভাইভ করার চেষ্টা করছে, হুইচ ইজ নট অ্যাট অল পসিবল। ইটস নট পসিবল। আপনি, ওই একটা কথা আছে, সাপুড়ের মৃত্যু হয় সাপের ছোবলে। আপনি এ রাজ্যে কংগ্রেসকে খতম করার যে দায়িত্ব, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিয়েছিল। কংগ্রেসকে তো খতম করা যায়নি, যাবে না। এ ভ্রান্তি, এ ভুল অনেক রাজনৈতিক দল করেছে, তারপর তারা ফিনিশ হয়ে গেছে। বলে মমতা ব্যানার্জি তো চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, উল্টে তার দলটাই শেষ হয়ে গেছে। তো এই রাজ্যে ওই মির্জাফর, ঘসিটি বেগমদের নাম লেখা যেমন থাকবে বেঈমানদের দলে, ওনারও রাজনৈতিকভাবে ওনার নাম লেখা থাকবে বেঈমানদের দলে। কংগ্রেস দ্বারা পরিচিতি পেয়েছেন, কংগ্রেস ওনাকে সব দিয়েছে, কি দেয়নি? ওনাকে কেউ চিনত না যদি রাজীব গান্ধী ওনাকে যুব কংগ্রেসের সভানেত্রী না করতেন। ওনাকে কেউ চিনতে পারত না যদি সোনিয়া গান্ধী বাদ হয়ে যাওয়া মন্ত্রিত্ব থেকেও তাকে মন্ত্রিত্বের তালিকায় না ঢোকাতো। ওনাকে কেউ চিনত না যদি সেদিন সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে 84 সালে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর টিকিটটি না দিত কংগ্রেসের নেতারা। উনি কংগ্রেসের থেকে কংগ্রেসের ক্ষতি করেছেন, কংগ্রেসকে আজও করেছেন, এবং এই সরকারে থাকা শেষ দিন পর্যন্ত করেছেন। ফলে কংগ্রেসের সঙ্গে ওনার সে সম্পর্ক, ইতিহাস, সেটা খুব পরিষ্কার। তবে এখন উনি নিঃস্ব, কিছু নেই, নাথিং। ওনার লোকেরা ওনার সাথে নেই, ওনার দল ওনার সাথে নেই, ওনার রাজনীতি ওনার সাথে নেই। ফলে বাকিটা আগামী দিন বলবে।
শুধু তৃণমূল বলে নয়, যেটা আমরা দেখলাম যে গতকালকে বিভিন্ন অন্যান্য রাজ্যে যে সমস্ত আঞ্চলিক দল রয়েছে, যেখানে আমরা দেখছি যে আজকের প্রায় দীর্ঘ 12 বছর কংগ্রেস দেশেও ক্ষমতায় নেই, দেশেও হারছে, এবং রাজ্যেতেও 50 বছর তারা ক্ষমতায় নেই। কিন্তু সেখানে দাঁড়িয়ে অন্যান্য রাজ্যের শরিক দল এখন কংগ্রেসের হাত ধরতে চাইছে। কোথাও গিয়ে কি আবার আপনাদের ক্ষমতায় ফেরা বা এই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে? দেখুন, ক্ষমতায় থাকার ক্ষমতায় না থাকা এগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে নীতি এবং আদর্শে। সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী এনডিএর ছাতার তলায় যে মানুষগুলো আছেন তারা বুঝতে পারছেন যে দেশের আজকে কী পরিস্থিতি। তো দেশ আজকে গাড্ডায় চলে যাচ্ছে, অন্ধকারে অতলে গহ্বরে পাতালে চলে যাচ্ছে। দেখুন, আপনি 1-2বার মানুষকে বোকা বানাতে পারবেন, আপনি বারবার সব মানুষকে বোকা বানাতে পারবেন না। 1-2বার হয়তো সম্ভব। তো কংগ্রেসটা দাঁড়িয়ে আছে তার নীতি আদর্শ, দীর্ঘ লড়াই সংগ্রাম এবং দীর্ঘদিনের ভারতকে চেনার মধ্য দিয়ে কংগ্রেস তৈরি হয়েছে। তো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে কংগ্রেস, তো কখনো পরাজিত হয়েছি আমরা, এবং পরাজিত জয় পরাজয়টাও গণতন্ত্রের অঙ্গ। কিন্তু নীতি আদর্শ থেকে সরে যাওয়াটা, নীতি আদর্শবিহীন রাজনীতি করাটা কোনো সময়ে দীর্ঘস্থায়ী হয় না। এটাই কতগুলো রাজনৈতিক দলকে দিয়ে চেনা যায়। যেমন ধরুন, বহু রাজনৈতিক দল সারা ভারতবর্ষে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তাদের রাজনৈতিক দল করেছে। শুধু তৃণমূল কংগ্রেস নয়, এরকম অনেক, বহু, অসংখ্য। তারা সময়ের কালের পরিবর্তনে তারা তাদের ইডিওলজিক্যাল অ্যাসপেক্ট বলে কিছু ছিল না, তাদের একটাই যে ছিল ক্ষমতা। তো কেউ ক্ষমতা পেয়েছেন, কেউ জিতেছেন, কেউ ক্ষমতায় কিছুদিন ছিলেন, আবার ক্ষমতা থেকে চলে গেছেন। কিন্তু আপনি একটা রাজনৈতিক দলের যেটা সিমেন্টিং ফ্যাক্টর বলি আমরা, যেটাকে ধরে রাখার শক্তি, সেটা হচ্ছে নীতি এবং আদর্শ এবং তার বৈচারিক চিন্তাভাবনা। সেটা থেকে বিচ্যুত হয়ে গেলে সেই দলটার বেশি দিন আপনি থাকতে পারবেন। আপনার পছন্দ ভালো হোক, আপনার সঙ্গে তা আমার মতাদর্শের মিল অমিল থাকতে পারে, কিন্তু লড়াই সংগ্রামে আপনি সারা ভারতবর্ষে বিজেপির অল্টারনেটিভ কংগ্রেস। সো এটা আপনি মানুন আর না মানুন, তাই আজকে তারা অনুভব করছেন কংগ্রেসে বিলীন হতে চাইছেন। কিন্তু সময় কাল পরিবর্তন এগুলো তো দেখতে, আমরা একটা রাজনৈতিক দল করি, ফলে আমাদের রাজনৈতিক দল যেমন আমাদের নীতি আদর্শটা খুব ইম্পর্টেন্ট, তার সাথে সাথে আমাদের এটাও ইম্পর্টেন্ট, আমাদের দলকে ধরে রাখতে হয়, দলের শৃঙ্খলা রাখতে হয়, দলের কর্মীদের কথা ভাবতে হয়, দলের কর্মীদের ত্যাগ তিতিক্ষা ঘাম রক্ত ঝরানো লড়াই সংগ্রামটাকেও মনে রাখতে হয়। তারাই আমাদের অ্যাসেট, নেতারা আমাদের কেউ অ্যাসেট নয়, অ্যাসেট হচ্ছে আমাদের কর্মীরা। বলছি দাদা, আমরা একটা জিনিস সবসময় বলে থাকি যে রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। তো যে কথাটা আপনি বললেন যে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের যে ইতিহাস রাজ্যে, সেটা প্রত্যেকটা মানুষ জানে। প্রচুর কংগ্রেস কর্মীরা দীর্ঘ 15 বছর কিংবা তারও আগে থেকে এই তৃণমূলের হাতে তারা অত্যাচারিত হয়েছে, মার খেয়েছে, খুনও হয়েছে কেউ কেউ। তো সেখানে দাঁড়িয়ে যদি আগামী দিনে আপনারা দেখেন, এই রাজ্যের নেতৃত্ব যদি দেখে যে কেন্দ্রের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে নিল, আপনারা কি সেটা মেনে নেবেন নাকি কোথাও গিয়ে প্রতিবাদ? দেখুন, আমি আবারও বলছি, যদি সেরকম কোনো দিন হয়, যেদিন হবে সেদিন আপনাকে বলবো, আপনি আবার আসবেন আমার বাড়িতে বা আমাকে যেখানে বলবেন আমি আপনাকে বলবো। কিন্তু আমি অগ্রিম কী করে বলবো? আমি অনুমানের ওপরে নির্ভর করে আপনাকে যদি কোনো প্রতিক্রিয়া দিই, সেটা তো ঠিক হবে না। 1, 2, আমি আবারও বলছি, আমাদের কংগ্রেসের নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। আমাদের কংগ্রেসের নেতৃত্ব কখনোই বাংলার কংগ্রেস কর্মীদের কথা না বলে কোনো কথা করে না, আজ পর্যন্ত কোনো দিন করেননি, আগামী দিনেও করবে না। বাংলার কংগ্রেস কর্মীরা তাদেরকে তাদের গণতান্ত্রিকভাবে তাদের মতামত জানান। ফলে আগামী দিনে কি হবে আমি কি করে বলি বলুন? আমি তো জানি না সেটা। আর যদি সেরকম কোনো ঘটনা ঘটে আমি আপনাকে বলবো, তখন প্রতিক্রিয়া দেওয়া, কাল হতে পারে, পরশু হতে পারে, যখন হবে বলবো। এছাড়াও দাদা, এই রাজ্যে অনেক ঘটনা ঘটছে, মানে প্রায় দীর্ঘ কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে হকার উচ্ছেদ হচ্ছে। এর আগে তৃণমূল কংগ্রেস কখনো কখনো দেখেছিলাম তারা এরকম হকার উচ্ছেদ করতে চেয়েছিল, আপনারা পথে নেমেছিলেন। তখন লড়াইটা তৃণমূল বিজেপি দুটো দলের বিরুদ্ধেই ছিল। এখন তৃণমূল আর নেই, তাদের অস্তিত্ব সংকট। এখন বিজেপি ক্ষমতায় এসছে, তারা ক্ষমতায় আসার 1 মাস হওয়ার আগে থেকেই হকার উচ্ছেদ শুরু করে দিয়েছে। বিশেষ করে এই যে রেলের জমিতে কোনো মানুষ যদি বসবাস করছে, তাদেরকেও সেখান থেকে উচ্ছেদ করতে শুরু করে দিয়েছে। এখানে অনেকে অনেক প্রশ্ন করছে যে রেলের জমি
জমি যে রেলের, এটার তো কোনো বৈধতা নেই। তো কি বলবেন, আপনারাও পথে নামছেন, দিনের পর দিন এভাবে যদি হকার উচ্ছেদ করতে থাকে, কারণ তারা এখন ক্ষমতায়, আন্দোলন প্রতিবাদ করে কতটা আটকানো? দেখুন, আমি প্রথমে আন্দোলনই আন্দোলনের পথ দেখায়। প্রতিবাদ আন্দোলন রাস্তা থেকেই সংসদে যায়, এটা পৃথিবীর ইতিহাস বলে। লড়াই সংগ্রামটা রাস্তা থেকেই সংসদের উদ্দেশ্যে যাত্রা করে। মানুষকে নিয়েই তো সব। ভারতবর্ষে হকার নিয়ে একটা সুনির্দিষ্ট আইন আছে এবং আপনি সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, রুলিংস আছে। আপনি অমানবিকভাবে রাত্রেবেলায় বুলডোজার দিয়ে মানুষগুলোকে উচ্ছেদ করে দিতে পারেন না। এটা আমাদের মতো একটা গণতান্ত্রিক দেশে এটা বেআইনি। আমরা কোনো এমন দেশে নেই যে দেশে ফ্যাসিস্ট মানে এখন যে রূপ দেখতে পাচ্ছি, এই গণতান্ত্রিক চেহারা এটা সম্ভব না। আমি বলছি না কোনটা ন্যায় কোনটা অন্যায়, কতটা কী কত, কিন্তু আপনারা সুনির্দিষ্ট একটা বলে কি বলবো, একটা সময়োপযোগী সুনির্দিষ্ট পরিকল্পনা করে মানুষকে সরান না। ইভেকশন তো করাই যায়, কিন্তু তাদেরকে বাস্তবোচিত একটা পুনর্বাসন তো দিতে হবে আপনাকে। আপনি চাইলেন তাকে বের করে দিলেন, রাতারাতি তার জমি ভেঙে দিলেন, তার বাড়ি ভেঙে দিলেন, তার বাড়ি বলবো না মানে অস্থায়ী ব্যবসা তুলে দিলেন, খাবে কি মানুষগুলো? এই যে মানবিক চেহারাটা কিন্তু বিজেপি গভর্নমেন্টের নেই সারা ভারতবর্ষে। এই যে দেখুন এখন স্মার্ট মিটার ইত্যাদি ইত্যাদি লাগানোর কথা বলছেন, মানে আসার পর থেকে শুরু হয়ে গেছে কিন্তু সমস্ত জনবিরোধী কাজ করতে। আর এখন পর্যন্ত যে রূপটা আপনারা দেখতে পাচ্ছেন সেই রূপটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গ্যালারিসে হচ্ছে। এর কোমরে দড়ি বেঁধে ঢোকাচ্ছে। আরে ভাই, চোর চুরি করেছে, আপনি শাস্তি দিন না, আইনের যা যা শাস্তি আছে সব ইমপ্লিকেবল, আপনি করুন না, কী অসুবিধা আছে? ডিম ছুঁড়ে মারছে, কোমরে দড়ি বেঁধেছে, তো সার্কাস পার্টি, সার্কাস হচ্ছে, দেখা যায় মানুষকে মানে দিল খুশ করা কথাবার্তা, মানে কান খুশ হচ্ছে। আরে তাদের শাস্তি হবে তো। 15 বছর ধরে তো আপনারা শুধু সিবিআইডি শুধু ঘুরে বেরিয়েছে না, তাদের বাড়িতে একে অ্যারেস্ট করছে, তাকে অ্যারেস্ট করছে, তার বাড়িতে চলে যাচ্ছে, তাকে ধরছে ছখানা, তারপরে দেখা যাচ্ছে কাগজপত্র না পেয়ে তাকে সব ছেড়ে দিচ্ছে। 15 বছর, একদিন দুদিন নয়, লাস্ট 12 বছরে বিশেষ করে এই সিবিআইডি, আপনি বলুন তো একটা তদন্তের শেষ কিনারা হয়েছে? হয়নি। দেখুন চারিদিক থেকে শুধু এইকে ধরা হচ্ছে, ওকে ধরা হচ্ছে, আর নাটক একদম টিভি, আর আপনারা দেখাচ্ছেন, মানুষও খুব খুশি, এই থেকে দড়ি বেঁধে কোমরে বেঁধে ঘুরিয়ে নিল, আর তার ভিডিওগ্রাফি হচ্ছে আবার, যদিও এটা আইনগত বিরুদ্ধ, এটা করা যায় না। আরে আপনার যদি অপরাধ করে থাকে তাকে শাস্তি দিন না, কী অপরাধ? চোরকে শাস্তি দেবেন, এটার মধ্যে নতুন কথার কী আছে? চুরি করেছে ধরুন, শাস্তি দিন, জেল করুন, যা হয়েছে আরও বড় কোনো অপরাধ করলে ফাঁসি দিয়ে দিন, অসুবিধা কিছু নেই। এগুলো দেখে অনেক মানুষ তারা ভিডিওতে কমেন্টও করছেন যে এভাবে করতে থাকলে বিজেপি এখনো 10-15 বছর কি আরো ভাই বেশি। আপনি বলুন না, এখন পর্যন্ত আজকে 1 মাস হয়ে গেল, 1-1.5 মাস প্রায় হতে চললো, আপনি শুধু গ্যালারিসে করছেন, আর আপনি ভেতর থেকে শুধুমাত্র হকার উচ্ছেদ করছেন, মানুষগুলোকে তছনছ করেছেন, বুলডোজার নিয়ে গিয়ে লোককে দেখাচ্ছেন। 32,000 অলমোস্ট, আমি বলছি খুব কম করে হলে 30-32 হাজার লোক বেকার হয়ে যাবে শুধুমাত্র স্মার্ট মিটারের জন্য। দেখে নেবেন, আপনার মিলিয়ে নেবেন কথাটা। মিটার রিডার থেকে শুরু করে প্রায় 32,000 রাজ্যের কর্মচারী কর্মহীন হবে। এই সরকারটা মানুষের জনবিরোধী সরকারে রূপান্তরিত হতে যাচ্ছে নিঃশব্দে, আস্তে আস্তে তাদের হিডেন এজেন্ডাগুলো পাস করছে। অথচ দেখুন এখনও পর্যন্ত কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করাকে কেন্দ্র করে যে কমপ্লিকেশান, 1500 টাকা দেবেন, আমরা তো মানুষ তো খুব খুশি, 3000 টাকা দেবে, খুব খুশি হয়ে গেল, 3000 টাকা দেবে। যারা 1500 টাকা পেত তাদের মধ্যে আমরা তো বলিনি যে আপনারা যারা বেআইনি করেছেন, যারা চুরি করেছে, যারা অনৈতিকভাবে টাকা নিচ্ছে তাদেরকে বাদ দিন, রিজেক্ট করুন, কিন্তু যারা ন্যায্য যে মেয়েরা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা, এটা কোনো বিজেপি সরকারি প্রকল্প, তো এটা সরকার দেবে, আমাদের ট্যাক্সের টাকায় যাবে। তো 12 পাতার ফর্ম ফিল আপ করতে পারবে? অনেকে তো গোষ্ঠীশুদ্ধ তার নথি নক্ষত্র সব নথি কাগজপত্র চেয়েছেন, কেন দেবে ভাই আপনাকে? কী কারণ, কী প্রয়োজনটা আছে? আসলে এগুলো না দেওয়ার ধান্দা করছি, যাতে না দিতে, হ্যাঁ, তারপরে না দেওয়ার ধান্দা, মানে আপনি এইসব করতে করতে হতাশ হয়ে যাবেন, আর পাচ্ছি না, ছেড়ে দেবেন, তাতেই লাভ। বড় বড় কথা বলে ভোটেও যেতে হলো আর টাকাও দিতে হলো না।
এবং অ্যানাদার কাইন্ড অফ জুমলা। এবং মহিলাদের ফ্রি বাস যেটা আছে, সরকারি বাস তো রাস্তাতে দেখাই যায় না। সরকারি বাস আপনি বলছেন না বাস নেই, তার পরিকাঠামো নেই, সরকারি বাসে ফ্রি। আরে অদ্ভুত ব্যাপার। আরে যেগুলো বলছেন সেগুলো কমসে কম করুন না, জুমলাবাজি করে কি হবে? 12 পাতার অন্নপূর্ণা ফর্ম আমি তো বলছি অর্ধেক মন্ত্রী ফিল আপ করতে পারবে না। পারবে তো? চ্যালেঞ্জ করছি আপনার, ফিল আপ করতে পারবে না। শপথ গ্রহণে শপথ বাক্য পাঠ করতে পারছে না, সেখানে কোত পাচ্ছে, তাহলে এখানে এটা করবে? মানুষকে বলছেন, মানুষ ভাবছেন যে হিন্দিতে একটা কথা আছে না, তার সে নিকালকার খেজুর পর আটকে, এ তো তাই অবস্থা। এবং তৃণমূল কংগ্রেস এতদিন মানুষের সাথে দুর্নীতি করে গেছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যে 2-3 দিন আগে যে ডায়মন্ড হারবার থেকে কত কত ওষুধ পাওয়া গিয়েছে। এবং এই যে একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা চলছে তৃণমূল নেতাদের তরফ থেকে যে ওগুলো নাকি ডেট ফেল ওষুধ, এক্সপায়ার্ড ডেট ওষুধ, কিন্তু এলাকার মানুষও সেগুলোতে বিশ্বাস করে নিচ্ছে অদ্ভুতভাবে। কিন্তু যখন মানে আমরা গিয়ে দেখছি প্রত্যেকটারই ডেট রয়েছে, প্রত্যেকটাই কোনোটা 27 সাল, কোনোটা 28 সাল পর্যন্ত। এবং সেখানকার সাধারণ মানুষ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করছে। তারা বলছে যে ওগুলো বেশি হয়েছিল তাই ফেলে দিয়েছে। কি করবে? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের ব্যাপারে কথা বলতে গেলে আমাদের আজকাল ভয় লাগে, কিন্তু কী বলবো তৃণমূল কংগ্রেসের ব্যাপারে? এই চুরির বিশ্ববিদ্যালয়, যত রকম চুরি আছে সমস্ত সাবজেক্ট তৃণমূলে পড়ানো হতো। তা সেই সাবজেক্টের ডক্টরেট করা সব এক একজন এখন সব বেরোচ্ছে। তো চুরির শিল্পকলা, সব চুরির সাবজেক্ট পড়ানো হতো তৃণমূল। তো অভিনব সব পন্থা, তো পন্থা রিসার্চ হতো। চুরির নেত্রী এখন নেতারা সব এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমি সে কথা যাচ্ছি না। কিন্তু যারা আজকে চুরি করলো বা চুরি করেছে, তারা এখন পুনর্বাসন খুঁজছে। তো পুনর্বাসন, কিছু পুনর্বাসন বিধানসভায় হয়ে গেছে, এমএলএরা 60-65 জন পুনর্বাসন নিয়ে নিয়েছে। আরও লোকসভাতে 20-22 জন এনডিএর ছাতার তলায় গিয়ে পুনর্বাসন পেয়ে যাবে। তো এখন এরা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সব শঙ্করাচার্যের বড় ছেলে হয়ে যাবে, চোরেরা সব শঙ্করাচার্য হয়ে যাবে। মাফ করবেন আমি নাম করলাম, কিন্তু এরা সব শঙ্করাচার্যের বড় ছেলে হয়ে যাবে, সব সাধু পুরুষ হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না কে বিজেপি কে তৃণমূল। তাহলে মানুষে পরিবর্তন করলো, তৃণমূলের থেকে মুক্তি পেতে চেয়েছিল, তারাই যদি এখন বিজেপিতে চলে আসে তাহলে পরিবর্তনের আর আরে তাই তো হবে। বিজেপির লোকেরা এখন ঘরে বসে কাঁদতে হবে, তার কারণ সব তৃণমূলের টেন্টেড চোরেরা ওখানে গিয়ে নাম লেখাবে।